আর ডেমোক্রেসি টিভেন24 নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান। আমি নাজমুল আশরাফ। আজ আমরা আর ডেমোক্রেসি অনুষ্ঠানে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব নিউ ইয়র্কের 3rd কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের যে বিশেষ নির্বাচন হয়েছে সেখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী টম সোয়াজি জয়লাভ করেছেন। এর ফলে হাউসে ডেমোক্রেটদের শক্তি একটু বাড়লো, রিপাবলিকানদের কমলো। এই বাড়া কমার কী সুবিধা এবং কোন বাস্তবতায় টম সোয়াজি পাশ করলেন, এটি ডেমোক্রেটদের কী ধরনের সাফল্য বা রিপাবলিকানদের কোনো পরাজয় কিনা? কারণ নিউ ইয়র্ক তো ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত স্টেট এবং এই আসনটি ডেমোক্রেটিক পার্টিরই ছিল। টম সোয়াজি একসময় এই আসনের কংগ্রেস সদস্য ছিলেন। গভর্নর নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। জর্জ স্যান্টোস ওই আসনে জেতার পরে তার নানান কেলেঙ্কারি, অযোগ্যতা, বাটপাড়ি, ধান্দাবাজি এবং বহুবিধ প্রতারণার অপরাধের তদন্ত হওয়ার পরে হাউস থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। ফলে এই যে রিপাবলিকানরা একটা সিট হারালো, ডেমোক্রেটিক পার্টি আবার সেটা ফিরে পেল, এই হিসাব নিকাশ নিয়ে আমরা শুরুতে কথা বলবো। এরপর আমরা কথা বলতে চাই হাউস ইন্টেল কমিটির চেয়ার মাইক টার্নার। তিনি দাবি করছেন যে জাতীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে এবং তার এই দাবির প্রেক্ষিতে হোয়াইট হাউস বিস্ময় জানিয়েছে। এটি নিয়ে আমরা আলোচনা করব। স্পিকার মাইক জনসন বলেছেন যে সেনেটে বিদেশি সহায়তা বিল যেটি পাশ হয়েছে, ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানকে সহায়তা দেওয়ার যে বিলটি অনেকটা দ্বিদলীয় ভিত্তিতেই পাশ হয়েছে সেনেটে। মাইক জনসন স্পিকার, তিনি বলছেন যে হাউসে এই বিলটি কোনোভাবেই পাশ হবে না, যেহেতু তাদের এখানে সংখ্যাগরিষ্ঠতা আছে। বিপরীতে আমরা হাউস ডেমোক্রেটদের বক্তব্য শুনেছি। তারা বলছেন, মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলছেন যে রিপাবলিকানদের অনেকেও এটাতে সমর্থন দেবেন এবং তারা আশা করছেন যে এটা হাউসেও পাশ হবে এবং হাউসে পাশ করার জন্য যা যা করা দরকার সব কিছুই তারা করবেন। এটি একটি ব্যাপার। আর মার্কাসকে গত সপ্তাহে অভিশংসন করতে ব্যর্থ হয়েছিল রিপাবলিকানরা, এবার তারা অভিশংসন করেছে। এই অভিশংসনের তাৎপর্য কী তারা অর্জন করলো? 150 বছর ইতিহাসে এই প্রথম একজন ক্যাবিনেট সেক্রেটারিকে তারা অভিশংসন করলো। হাউসে অভিশংসন করলো, সেনেটে সেটি হবে না। শেষ পর্যন্ত তার অভিশংসিত হওয়ার বা বাদ পড়ার কোনোই সম্ভাবনা নাই বলা যায়। কিন্তু তারা ট্রাম্পের নির্দেশে, ডেমোক্রেটদের অভিযোগ, ট্রাম্পের নির্দেশে তারা এই কাজটি করেছে। গত সপ্তাহে যে পাশ করতে পারে নাই অভিশংসন প্রস্তাব, তার কারণ ছিল কয়েকজন রিপাবলিকান ডেমোক্রেটদের পক্ষ নিয়েছিলেন। এবার কয়েকজন বিগড়ে গিয়ে আবার রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছেন, যার কারণে এই অভিশংসন প্রস্তাবটি পাশ হয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি এবং বন্দি মুক্তি নিয়ে আরও একটি তৎপরতা চলছে। সরাসরি আমেরিকা, ইসরায়েল সেখানে যুক্ত আছে, ইজিপ্ট, কাতার তো আছেই, হামাস আছে। সব কিছু মিলে আরেকটি চেষ্টা, তৎপরতা শুরু হয়েছে। সেটির ফলাফল কি এখনও বলা যাচ্ছে না। কিন্তু এই সমঝোতা, চুক্তি, যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, জিম্মি মুক্তি সব কিছুর চেষ্টার মাঝেও কিন্তু ইসরায়েল গাজার রাফায় স্থল আক্রমণ অব্যাহত রেখেছে এবং এই রাফার আক্রমণের বিরুদ্ধে বলা যেতে পারে গোটা পশ্চিমা দুনিয়াতেই এখন একরকম প্রতিবাদ উঠছে। আমেরিকা বলছে, আমেরিকার যেসব ইউরোপিয়ান মিত্র আছে তারা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন বলছে, সবাই কিন্তু রাফায় গাজার এই অভিযান বা আক্রমণের বিরুদ্ধে এবং গোটা গাজা থেকে লোকজনকে সরিয়ে এনে 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 এই ইজিপ্ট সীমান্তে এখানে এনে জড়ো করেছে। এরপরে তাদেরকে যাওয়ার জায়গা নাই, মানে তাদেরকে কি ইজিপ্টে ঢুকিয়ে দিয়ে, ইসরায়েলে ঢুকিয়ে দিয়ে পুরো গাজা দখলে নিতে চায় কিনা, সেই আলোচনাও আছে। আমরা এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডক্টর গোলাম এম মাতবর, প্রফেসর, মানমাত ইউনিভার্সিটি, নিউ জার্সি। প্রফেসর মাতবর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব শেখ আল মামুন, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই নিউ ইয়র্কের বিশেষ নির্বাচনটি নিয়ে। ডক্টর গোলাম এম মাতবর,
এই নির্বাচনে ডেমোক্রেটরা তাদের একটি আসন ফিরে পেয়েছে, নিজেদেরই আসন ছিল সেটি ফিরে পেয়েছে। এতে এমন কি অর্জন হলো? বা রিপাবলিকানরা বলছে জর্জ স্যান্টোসের মতো একটা খারাপ মানুষকে তারা যে বহিষ্কার করেছেন তার বিনিময়ে একটি আসন হারানোটাকেও তারা কোনো ক্ষতি মনে করছেন না। কিন্তু হাউসে তো শক্তির ব্যাসকম হয়ে যাচ্ছে, এমনিতে স্লিম মেজরিটি নিয়ে তারা ছিল, সেই পার্থক্যটা আর একটু কমে আসলো। আমি হাউসের শক্তি এবং তার প্রভাব কি সেটা পরে জানবো। বিশেষ নির্বাচনে টম সোয়াজির বিজয় কি রিপাবলিকানদের বড় কোনো অর্জন, বা তিনি কিভাবে এই অর্জনটা নিশ্চিত করলেন? আমরা জানি তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি অভিবাসন সংকটের কথা বলেছেন, তিনি সীমান্ত সংকটের কথা বলেছেন, ট্রাম্পের পিছনে না দৌড়াতে বলেছেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করতে বলেছেন। এগুলো খুব ভালো ভালো কথা। সে কারণে নাকি ডেমোক্রেটিক স্ট্রং হোল্ড হিসাবে তাদেরই জেতার কথা? তাহলে মাঝখানে কেন জর্জ স্যান্টোস জিতেছিলেন? এই বিশেষ নির্বাচনের তাৎপর্যটি আপনার কাছে শুরুতে শুনতে চাই, প্রফেসর গোলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে খুব সূচনা বক্তব্য খুব সুন্দরভাবে করেছেন প্রত্যেকটা বিষয়ের। তবে আমি কিছু বলার আগে দর্শক শ্রোতা এবং আমার কো প্যানালিস্ট এবং হোস্ট, আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে আমাদের যে ফাগুনের শুভেচ্ছা। আরো জানি আমরা আজকে সরস্বতী পূজা উদযাপন করছি, তারও একটা স্পিরিট এবং তার একটা শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। আসলে দেখুন, আমার থেকে বোধহয় এটা আরো বেশি সুন্দর করে বলতে পারবেন আমার কো প্যানালিস্ট। আসলে উনি নিউ ইয়র্কেই থাকেন, আপনারা জানেন, আমি নিউ জার্সি থাকি। তো আসলে প্রশ্নটা হচ্ছে যে জর্জ স্যান্টোস, a disgraced congressman, member of the House of Representative. ডিসগ্রেস আমি বলবো যে এর থেকেও ডিসগ্রেসফুল লোক আছে যারা কিন্তু এর থেকে বড় পজিশনের জন্য যাচ্ছে, যে হচ্ছে অ্যাবসলিউট লাইফের উপর তার পুরো ক্যারিয়ারটা। এবং দেখুন, মানুষকে দেশে আমি বারবার বলে যাচ্ছি যে ডিসেপশন, মানুষকে আমরা কিন্তু আসলে ডিসিভ করছি, মানুষকে আমরা বোকা বানানোর চেষ্টা করছি। ওই যে একটা কথা বলে না যে মানুষ একসময় মিথ্যা বলতো, মিডিয়া সেটাকে ক্লিয়ার করতো, এখন তো মিডিয়াও দেখা যাচ্ছে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি সবাইকে জেনারেলাইজ করছি না আর কি। তো দেখুন, এটা হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে নিউ ইয়র্ক, নিউ জার্সি এগুলো হচ্ছে আমরা ডেমোক্রেটিক ব্লু কালার স্টেট। কিন্তু আপনি দেখুন যে গতবার কিন্তু এই যে যাকে আমরা ডিসগ্রেসফুল বলছি, জর্জ স্যান্টোস, হি ব্রট দিস সিট ফর রিপাবলিকান পার্টি। দেখুন, স্ট্রং ডেমোক্রেটিক হোল্ড থেকে এসে নিয়ে আসছিল এটা। কিন্তু এখন সে যে কাজটা করেছে সে তো এবং পুরো কংগ্রেসের জন্য, দেশের জন্য কিন্তু সেইম অন হিম অ্যাকচুয়ালি। তো এখন যে ইলেকশনে আপনার যে টম সোয়াজির এগেনস্টে দাঁড়িয়েছিল হচ্ছে মার্জি ফিলিপ, এক ভদ্র মহিলা, ইথিওপিয়ান ডিসেন্ডেন্ট, এবং তার রেকর্ড ওই ধরনের নাই যেটা টম সোয়াজি ছিল আর কি। টম সোয়াজি কিন্তু অলরেডি 3 বার ছিল সেখানকার। টম সোয়াজি হেরে গিয়েছেন, কিন্তু হি ইজ अगेन ব্যাক। এটা কেন ব্যাক করেছেন, এই কনটেক্সট এখন আমাদের দেখতে হবে যে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। দেখুন, তারা কিন্তু ওখানে সবচেয়ে বড়ভাবে কিন্তু যে জিনিসটা ফলো করছিল সেটা হচ্ছে ইমিগ্রেশন। We know the border is quite far from New York, but ultimately end user সবগুলোর কিন্তু ইফেক্ট কিন্তু প্রতিটা স্টেটে পড়ে, দূরে হোক কাছে হোক। এবং ইকোনমি এবং ভায়োলেন্স, এইগুলো কিন্তু তারা সেল করার চেষ্টা করেছিল। কিন্তু আপনি দেখুন যে ইমিগ্রেশনের ব্যাপারে তারা কিন্তু অল দ্য টাইম লেম ডাক করার চেষ্টা করতেছে জো বাইডেনকে। হোয়াট দে ডিড when he was in power, সে তো বলেছিল ওয়াল করে ফেলবেন। তো মানুষ কিন্তু দেখুন, নিউ ইয়র্কের মানুষ ইজ ভেরি এনলাইটেন্ড পিপল, অত্যন্ত কনসাস পিপল। আমরা জানি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। নিউ ইয়র্কের মানুষকে কিন্তু আপনি একেবারে সবকিছু দিয়েই যে আপনি একেবারে সবসময় ভুলভাল দিয়েই যে বোঝাবেন, সেটা বোধহয় তারা প্রমাণ করে দিল যে ওয়েল এনাফ ইজ এনাফ হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। সো এই বিজয়টা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির জন্য বর্তমান কনটেক্সটে হোয়াটস হ্যাপেনিং অ্যাব্রড, পার্টিকুলারলি অ্যাসেন্ডিং পার্টি, আমরা জানি ক্ষমতাসীন পার্টি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, তাদের জন্য এটা আমি মনে করি বিরাট বিজয়। এবং এটা কিন্তু আমি যেটি বলছিলাম যে নিজেদের আসন নিজেরা ফেরত পেয়েছে, ডেমোক্রেটিক স্টেটের ব্যাপার, ফলে এখানে বিজয়টাকে বড় করে দেখছেন কেন? এইটা বড় করে দেখার কারণ আছে, এখন প্রত্যেকটা সিট ম্যাটার।
আপনি দেখেন এখন বোধহয় 5টা বোধহয় ডিফারেন্স হবে দুটোর ভিতরে, এবং এইটা হচ্ছে ভবিষ্যতে যে ইলেকশনটা আসতেছে সেখানেও কিন্তু একটা প্রতিফলন হবে। লোক অল দোজ অ্যাবসলিউট লাইস কনস্পিরেসি থিওরি দেওয়ার পরেও মানুষ বোধ এখন বোধহয় ওয়েকিং আপ, যেটা আমি সবসময় আশা করছি আর কি। হোয়াটস হ্যাপেনিং ইন দিস কান্ট্রি, আপনি দেখুন এখন আমাদের পেনসিলভানিয়াতে এবং আমাদের যে নিউ জার্সিতে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং ইন গাজা। সো মানুষ, আমি যেটা বলবো, ইটস এ ওয়েক আপ কল, এবং এই ওয়েক আপ কলে আমরা বারবার বলছিলাম যে ডেমোক্রেটিক পার্টি দে নিড টু ডু দ্য মেসেজিং রাইট ওয়ে। এইখানে বোধহয় তারা এই মেসেজটা রাইট ওয়ে দিতে পারছে, যার ফলে কিন্তু এই বিজয়টা আসছে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. সো অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, এবং ইটস এ বিগ আমি অ্যাচিভমেন্ট ফর দ্য এই আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জেতার প্রভাবটা নিয়ে পরে আসছি। তার আগে একটু জনাব মামুন আপনার কাছে জানতে চাই, টম সোয়াজি আগেও এখানে ছিলেন, আবার নির্বাচিত হয়েছেন, এবং এবার তিনি খুব ভালো মেসেজ দিতে পেরেছেন, যেটি প্রফেসর মাদবর বলছেন। সেটি কি বড় কারণ, নাকি তার প্রতিপক্ষ মাজি ফিলিপ খুব দুর্বল প্রার্থী ছিলেন, সেই কারণে তিনি জিতেছেন? Well, there's a few factors. Thank you, Nazmul Bhai. Well, the main concern যে ভোটারদের ইমিগ্রেশন এবং যে ট্রাম্প যে কথাটা বারবার বলতেছিল যে ইউ হ্যাভ টু ডু নট সলভ দ্য প্রবলেম, এটাকে পলিটিসাইজ করতে হবে এবং সেটাকে স্ট্রংলি মানুষের সামনে নিয়ে আসতে হবে। আমরা জানি যে লং আইল্যান্ড ইজ রিয়েলি অ্যান্টি ইমিগ্রান্ট, এবং সার্টেন পার্ট তারা কিন্তু অনেক প্রবলেম হয়েছে ইমিগ্রান্টদের নিয়ে। এবং আমরা জানি যে টম সোয়াজি যখন সে কংগ্রেস ছিল তখন সে আইসদেরকে এক পর্যায়ে they had to remove it forcefully because আমরা জানি যে ICE was having problem with the সেখানকার লোকাল পুলিশ নিয়ে। বাট হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে হ্যাঁ, মাইজি ফিলিপ, হি ইজ এ ইথিওপিয়ান ইসরায়েলি আর্ম ফোর্স থেকে, সে ইজ এ জুইস ইন্ডিভিজুয়াল, হি ইজ নট এ স্ট্রং ভয়েস, what রিপাবলিকানরা ইন স্পেশালি লং আইল্যান্ডে they are really white population, they are very strong conservative group, এবং সেই হিসাবে কিন্তু মাজি ফিলিপ didn't represent really well. So that's one factor. Beside that, আপনি যেটা বলতেছেন, Tom Suozzi was not really regular Democrat. He's not a leftist Democrat. He's very centrist and toward conservative. সে জানে যে তার যে মানে ইনকাম, তাদের যে পপুলেশন, তাদের যে পিপল তাদেরকে ভোট দিচ্ছে, সেখানকার নেইবারহুড লং আইল্যান্ড এবং কুইন্সের, they want a strong response against the immigration. এবং সেভাবে কিন্তু বারবার সে বলতেছিল যে what এবং ডিসটান্স তৈরি করছে হোয়াইট হাউসের সঙ্গে। হোয়াইট হাউসের যে সফটনেস টুয়ার্ড দ্য ইমিগ্রেশন, সেটা এগেনস্টে সে কিন্তু স্ট্রং রাখছে। উই ওয়ান্ট টু স্টপ দ্য ইমিগ্রেশন রাইট নাও, উই ওয়ান্ট টু রিয়েলি ইলিগাল ইমিগ্রেন্ট যাতে মানে ঢুকতে না পারে, সেখানে বর্ডারে স্টপ করতে হবে। এই যে কথাগুলো সে স্ট্রংলি বলছে, সেখানকার কমিউনিটি তাকে বিশ্বাস করছে এবং তারা জানে যে তাতে করে টম সোয়াজির এই বক্তব্যে আপনার প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা একটু মানে ক্ষুব্ধ হচ্ছেন, এরকম কথা বলা হচ্ছে। Well, ক্ষুব্ধ, but ultimately this is politics. Like, you have to win the seat. So ওখানকার যে নিউ ইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 3 যে লোকজন, you have to really make them happy. So whatever they like to hear, exactly সে জানে কি করে। তার কারণ this is the first time সে নাসাউ কাউন্টি, সেখানকার গভর্নর ছিল, এক্সিকিউটিভ ছিল, তারপরে কংগ্রেসম্যান ছিল, সেখানকার মেয়র ছিল। সো হি নোস এক্স্যাক্টলি ফ্রম দ্য গ্রাস রুট লেভেল যে এই কমিউনিটির লোকজন কি পছন্দ করে। সো হি ওয়াজ রাইট ক্যান্ডিডেট টু, ইভেন তারা যদি স্ট্রং ক্যান্ডিডেট রিপাবলিকান পার্টি থেকে থাকতো, আমার মনে হয় they could not defeat Tom Suozzi. He was the তার মানে সোয়াজি তার ভোটারদের সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করেছেন, সেই জন্য তিনি বিজয় লাভ করেছেন। Absolutely, yeah. কিন্তু তার এই বিজয়কে তো ডেমোক্রেটিক পার্টি অ্যাজ এ হোল, ইভেন হোয়াইট হাউসও সেলিব্রেট করছে, অনেক খুশি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্পিকার মাইক জনসনের রিয়াকশনটা ছিল এরকম যে ডেমোক্রেটদের এত বেশি খুশি হওয়ার কিছু নাই, কেন তিনি এটাকে আন্ডারমাইন করছেন? Of course, I mean, you have to celebrate. This is a win for the Democratic Party. তাদের একটা সিট, last seat we recover করছে, of course you have to celebrate. But yes, it's not a huge win যেটা ভাবে হোয়াইট হাউস যেভাবে দেখতেছে, যেটা কেন যে বলছে বিভিন্ন পোল থেকে দেখা যাচ্ছে, overall it's a win, it's a positive thing, but it's not total victory against the Republican philosophies. You know what,
immigrant is part of this society does not mean যে ঢালাওভাবে border open করতে হবে. We have to have a problem in the big cities, New York City, Chicago, New Jersey. We see that all over the country. You're having a really problem. You have to accept the facts. এবং এই ফ্যাক্টটাকে যদি accept deny করতে থাকে continuously, যেটা বলতেছিল টম সোয়াজি, শাইয়া বলা হয়, যেটাকে আমেরিকান এক্সপ্রেশনে বলা হয়, যে somehow ইগনোর করা বা not seriously, মানে এটাকে নজরে না নেওয়া আর কি. So that's not right. This is a serious problem. We understand the Republican Party doesn't want to solve it. আমরা জানি যে লাস্ট যে আপনার যে ইউক্রেন যে বিল 8 বিল, ইসরায়েলের বিলে যে ইমিগ্রেশনের বিলটাকে ইনক্লুড করার জন্য Democrat Party has really honest way to figure this out. They want to go to the bipartisan, they want to go to the center, they want to hear the Republican Party, but ultimately they don't like to solve the problem. They want to keep this problem keep going, এবং they want to take advantage, political advantage out of this process. That's their whole motto here. সোয়াজির মেসেজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন, দ্বিদলীয় ভিত্তিতে সব সমাধানের কথা বলেছেন। এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোটারদেরকে আকৃষ্ট করেছে? Well, definitely. You know what? Before the Trump, that Republican, Democrat, they always get together. They solve the problem of the United States. কিন্তু এই প্রথম ট্রাম্প যখন আসছে, either is my way or highway. Either you listen to me or I don't listen to you. তারপর এই যে রিসেন্টলি লাস্ট উইকে যে মানে বিলটা ফেল করলো, তাই না, এখন ইন্ডিপেন্ডেন্টলি ইউক্রেনের জন্য ফান্ডিং দেওয়া হচ্ছে, এটা সিনসিয়ারলি কিন্তু আমরা ওই ফান্ডিং বিলের বিষয়ে আসবো। তার আগে আমি প্রফেসর মাতবরের কাছ থেকে জানতে চাই, এই বিজয়ের কি প্রভাব হাউসে পড়বে এবং নভেম্বরের নির্বাচনে পড়বে? আসলে ধন্যবাদ। দেখুন, আসলে যে মাইক জনসনের যে কথাটা বললেন, সে বলছে যে ইটস নট এ বিগ ডিল, ইটস এ বিগ ডিল, হি ইজ জাস্ট সেভিং হিজ পজিশন। কারণ দেখুন, এটা কিন্তু তাদের রিপাবলিকানের হাতে গিয়েছিল, ডেমোক্রেটিক থাকলেও, সো ইউ লুজ ইট, দ্যাট মিনস ইউ ডিড নট হ্যাভ এ বেটার ক্যান্ডিডেট। সো আর আমি একটু বোধহয় মামুনের সাথে একটু বোধহয় ডিসএগ্রি করবো, যেটা আসলে মাঝে she was not a very weak candidate. All those lobbying group were behind her. এবং সে কিন্তু she tried to distance away her from Trump. সে কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু করছে এখানে। যেটা মামুন একটা সুন্দর কথা যেটা বললেন, যে টম সোয়াজির সবচেয়ে বড় মেসেজিং যেটা ছিল, সে কিন্তু সেন্ট্রিস্ট পজিশনটা করছে। ইমিগ্রেশন ব্যাপারে তাকে কিন্তু অনেক ধরনের গ্রিল করার চেষ্টা করছে, নেইল করার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু সেন্ট্রিস্ট অ্যাপ্রোচে কথা বলেছেন। কারণ এইটাই নিয়েই কিন্তু এখন কিন্তু আমি বারবার বলছি যে দেখুন, এটা একটা বিরাট ব্যাগেজ হবে বাইডেনের জন্য কিন্তু 2024-এ ইমিগ্রেশনের ব্যাপারটা, এবং সেটাই কিন্তু তারা প্রতিফলন করতে চাচ্ছিল। কিন্তু টম সোয়াজি কিন্তু তার মেসেজটা কিন্তু আপনি দিয়েছেন যে নট like going to be on the leftist side, not going to be in the rightist side, he stayed in the middle. এবং আরেকটা তার যেটা ব্যাপার যেটা আছে তার ক্রেডেনশিয়ালের মধ্যে, যেটা they have been actually living in this place for a long time. তাদের ট্রাস্টটা, যেটা মামুনও বললো যে আপনার he could actually, যেটা আপনি বলেছিলেন যে he could build the trust in the community, এবং যে ট্রাস্টটা গত বর্ষে পারে নাই, এবং সেই ট্রাস্টটা সে রিএস্টাবলিশ করতে পেরেছে। এবং এই ট্রাস্টের জন্যই কিন্তু ওই ভদ্রলোক যে ট্রুথের জন্যই কিন্তু যে জর্জ স্যান্টোস যে মিথ্যা ডিসঅনেস্টির জন্য যে সে তার সিটটা হারালো, এই সময় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানুষের কাছে ট্রাস্টটা, ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করা। তো অল দিস থিং, এবং আমি মনে করি ইটস আ বিগ থার্ড ডিস্ট্রিক্টের ভোটাররা যে প্রতারিত হয়েছিল, এখন তারা আস্থায় নিতে পারবে তাদের জনপ্রতিনিধিকে। Exactly. So they could re-establish that confidence. এবং আমি মনে করি at this point what's happening for the Democratic Party in all those different grounds, এই একটা সিটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জি, আপনি হাউসের প্রভাব নিয়ে জানতে চেয়েছিলাম, এবং আগামী নির্বাচনে, নভেম্বরের নির্বাচনে, আগামী নির্বাচনে একটা প্রভাব আসবে আমি মনে করি। যে দেখো, they are turning around no matter what you are talking about, মানে যে কৌশলে টম সোয়াজি জিতেছেন, এটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বড় বার্তা, বিরাট আমি মনে করি গেইন আর কি, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর ডেমোক্রেটিক পার্টি। আর হাউসের স্ট্রেংথ এদিক সেদিক হওয়ার কি সুবিধা পাবে ডেমোক্রেটরা? ডেমোক্রেটরা সুবিধা পাবে যেটা, যে দেখবে যে এখন দেখো যে তারা যে মেসেজ যেটা দিচ্ছে, পিপল আর এস্টাবলিশিং দ্য ট্রাস্ট এন্ড কনফিডেন্স ইন দেম। So that's what actually I think the other people are going to follow. মানে ভোটাভুটিতে তারা একটু এগিয়ে থাকবে, এছাড়া আর কি সুবিধা হাউসে?
হাউসের সুবিধা হচ্ছে আপনি দেখুন পাঁচটা তো, যে স্বাভাবিকভাবে এখন দুই সাইডটা ধরেন এভরি সিট ম্যাটার্স। এই যে আপনার যখন আপনার বাইপার্টিজান ইয়াগুলো হয়, যেমন আপনি একটু আগে পরে বোধহয় আমরা আলাপ করব যেটা মায়োরকাসের জি ব্যাপারে। জি, ওটাতে আমরা আসবো, এই বিষয়টা শেষ করে নিই। গতবার কিন্তু তারা কিন্তু এটা ফেল করেছে, কিন্তু এবার করতে পারছে। তাইলে কিন্তু আগে যারা বিপক্ষে ভোট দিয়েছিল এবার আবার তারা অবস্থান বদলে ফেলেছে। তো 6 জনকে কনভিন্স করার পরিবর্তে যদি 5 জনকে করতে হয়, দ্যাটস মাচ ইজিয়ার ফর ইউ। একটা সিট তো বেড়ে গেল তাদের। এবং স্ক্যালিস অসুস্থ ছিলেন, তিনি আবার ফেরত এসেছেন, এটাও তাদের জন্য একটা সুবিধার ব্যাপার ছিল। মামুন ভাই, আপনার কাছে এই ফলাফলের প্রভাব নিয়ে ছোট্ট করে জেনে আমরা মায়োরকাস এবং স্পেন্ডিং ফরেন এইড বিল নিয়ে কথা বলবো। বড় প্রভাব কি পড়তে পারে রাজনীতিতে, নির্বাচনে এবং হাউসে? ওয়েল, আমি ইনস্টেড অফ গোয়িং টু দ্য ন্যাশনাল লেভেল এটা কি ইম্প্যাক্ট হবে, বাট আমরা জানি যে আজকে আমরা আমাদের নিউ ইয়র্ক স্টেটে যে নতুন করে যে কংগ্রেশনাল রিডিজাইন করা হয়েছে এবং এটা যদি পার্টি অ্যাপ্রুভ করে এবং গভর্নর অ্যাপ্রুভ করে, দেন নিউ ইয়র্ক স্টেট মাইট পিক আপ অ্যানাদার 3 to 4 সিট যেটা তারা লুজ করছিল প্রিভিয়াসলি। সো দ্যাট উইড বি হিউজ ফ্যাক্টর। এবং এটা ন্যাশনাল লেভেলে, ইয়েস, ইমিগ্রেশন ইজ এ বিগ ফ্যাক্টর। ইমিগ্রেশনকে অবশ্যই politically stop করতে হবে, এবং you know what, this is the message we have to send, এবং White House understand that, the whole Democratic Party also need to understand that this is not the only problem in the Texas, California and Arizona. This is a problem for the rest of the country and we have to really tackle it very seriously. জি, প্রফেসর আব্দুল, আপনার কাছে বিগ গেইন এটা হচ্ছে, আমি আরেকটু বলবো যেটা একদম একটা ওয়ার্ডে আর কি, যেটা বিগ গেইন হচ্ছে এই যে সেন্ট্রালিস্ট অ্যাপ্রোচের মাধ্যমে যে এত বড় যে অর্জনটা হয়েছে, other people are going to follow that. এবং Biden himself is also centrist. He's not leftist, he's not right wing, he's a centrist. So I think that studies will help them. জি, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে মায়োরকাসের অভিশংসন এবং বৈদেশিক সহায়তা বিল এবং গাজা যুদ্ধবিরতি, জিম্মি বন্দি মুক্তি, রাফায় অভিযান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি ফিরে এসে আপনাদের সবাইকে সাথে পাবো যারা এতক্ষণ অনুষ্ঠান দেখছিলেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের আজকের আলোচনায় যুক্ত আছেন প্রফেসর গোলাম এ মাতবর এবং জনাব শেখ আল মামুন। প্রফেসর গোলাম এ মাতবর, আমরা এই মায়োরকাসের অভিশংসনের বিষয়টা ছোট্ট করে আলোচনা করে আমরা বৈদেশিক সহায়তা বিল ধরে আমরা রাফা এবং গাজায় যেতে চাই। এই যে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে, ভোটের জোরে তারা মায়োরকাসকে অভিশংসন করলো, অভিশংসন যেসব অপরাধে করতে হয় সেরকম কোনো অপরাধের অভিযোগও তারা আনে নাই, প্রমাণও দিতে পারে নাই। শুধুমাত্র একটা মানে কি বলবো, রাজনৈতিক স্টান্ট দেখানোর চেষ্টা করেছে তারা, এবং ট্রাম্পের নির্দেশে সেটি করেছে বলে ডেমোক্রেটরা দাবি করছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলছেন যে অভিশংসনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যবহার করে রিপাবলিকানরা বোকামির পরিচয় দিয়েছেন। আসলে কি বোকামি, নাকি এর থেকে তারা কোনো কিছু লাভবান হচ্ছেন? ধন্যবাদ। আসলে দেখুন, এই যে মায়োরকাসকে যে অভিশংসনটা করেছেন, এটা আমি মনে করি একটা definitely একটা unprofessional, unfortunate situation in 150 years. 1876-এ বোধহয় উইলিয়াম বেলকনেপ না কাকে অভিশংসন করেছিল 150 ইয়ার্সে। এখন সেই সিচুয়েশনটা আসছে। অন হোয়াট গ্রাউন্ড? আপনি ক্লিয়ারলি বলেছেন দে আর নট গোয়িং টু রিমুভ হিম, হি ইজ নট কনভিক্টেড। এখন কিসের উপরে তাকে তাইলে অভিশংসন করুন? অ্যাবসলিউটলি ইটস এ পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল শোডাউন। আমার মেজরিটি আছে এবং এটা করেছেন কি, এটা হাউসে। So this is going to go to Senate. So I do not see any potential, in the Senate. আমার সবচেয়ে বড় specific what are his failures. তাহলে কি সীমান্ত বা অভিবাসন সংকটের বিষয়টাকে আরো সামনে নিয়ে আসার জন্য এই কাজ? তারা এগুলোই বলছে যে ইমিগ্রেশনের ব্যাপারে। So why he is going to be the scapegoat? Why he is going to be the fall guy? এবং this is what exactly they are going to bring against Joe Biden when the 2024 election. তো আমি কোনো সাবস্টেন্স দেখি না,
Just এবং only thing is রিপাবলিকানরা that, you know, we আসলে have the সীমান্ত নিয়ে যে রিপাবলিকানরা সীমান্ত নিয়ে যে রাজনীতি করছে সেই রাজনীতিতেও এটা কোনো বাড়তি সুবিধা দেবে না। আমি মনে করি না। মানুষ বরং যারা একটু প্রফেশনালি চিন্তা করে, একজন সেক্রেটারিকে, যেটা মন্ত্রী অন্য দেশে বলি আমরা, যেটা একজন সেক্রেটারিকে অভিশংসন এইভাবে উইদাউট কনক্রিট এভিডেন্সেস, উইদাউট রিমুভেবল অফেন্স, এই ধরনের কোনো কিছু ছাড়া যে শুধু শো ডাউন করে তাদের যে মেজরিটি আসে দেখেই তাকে ইমপিচ করবে। দিস ইজ হোয়াট তারা জো বাইডেনের জন্য তার মানে সংখ্যাগরিষ্ঠতার এক রকমের অপব্যবহার, মানে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার বলা যায় এটাকে। আমি মনে করি দ্যাটস হোয়াট আই সেড, আনপ্রফেশনালিজম। জি মামুন ভাই, স্পিকার জনসন আগেও বলেছেন, আজকেও বলেছেন যে এই সেনেটে যে বিলটি পাশ হয়েছে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানকে সহায়তার, সেই বিল হাউসে কোনোভাবেই পাশ হবে না, কিন্তু ডেমোক্রেটরা বলছেন যে পাশ হবে, কারণ কোনো রিপাবলিকান এটার পক্ষে থাকবে। কি হবে আমরা পরে দেখব, কিন্তু এই বিলটি সেনেটে হাউসে যদি আটকে দেওয়া হয় তাহলে আমেরিকা কি ধরনের সমস্যায় পড়বে এই সহায়তা দেওয়ার ক্ষেত্রে? ইসরায়েলের এক রকমের, ইউক্রেনের এক রকমের, তাইওয়ানের এক রকমের। Well, then it has to be like break into pieces. যদি এটা হাউসে most likely, যেহেতু we have now 213, এবং যদি কিছু রিপাবলিকানরা সেখান থেকে ছেড়ে আসে, তাই না, বিকজ ইট পার্ট অফ ইসরায়েলের যে বেনিফিট। তারপর আমরা জানি যে রিপাবলিকান ও অনেক কংগ্রেসম্যান, স্পেশালি জনসন সহ অনেক, যে তারা কিন্তু দে ওয়ান্ট টু সাপোর্ট ইসরায়েল ফ্রাঙ্কলি, নো ম্যাটার হোয়াট। সো সেখানে সাপোর্ট দেয়, হ্যাঁ, এবং ইউক্রেনকে তারা দিতে চায় না। সো ইন দ্যাট কেস তারা যদি কিছু সিট 4টা 5টাও যদি পায়, যেমন গতকালকে যে মার্কোসকে যেমন ইমপিচ করা হয়েছে 213-14 একটা ভোটের ডিফারেন্সে, তাই না, যে 427টা মেম্বার সেখানে প্রেজেন্ট ছিল। তো এই ধরনের সিচুয়েশন হইলে, now we have Democrat has 213, so we need another 4 or 5 defection from Republican Party. Now that's all one option. যদি এটা যদি না হয়, যদি এটা ফেল হয়, then you have to break into pieces and they will find the way to help Israel. আলাদা করে তো রিপাবলিকানরা হাউসে একটা বিল এনেছিল শুধুমাত্র ইসরায়েলকে সহায়তার, রাইট? Well, কিন্তু সেটা তো ডেমোক্রেটরা সাপোর্ট করে নাই, রাইট? বাট এখন যেহেতু হয়নি, এটা যদি কখনোই হচ্ছে না, দেন রিপাবলিকানরা নতুন করে যদি আনতে পারে সেপারেট বিল, দেন দ্য ডেমোক্রেট মাইট সাপোর্ট ইট ইন দ্য লং রান, সো উই ডোন্ট নো ইয়েট। জি প্রফেসর গোলাম মাতবর, এই বিল হাউসে পাস হওয়ার সম্ভাবনা কতখানি দেখেন, আর না হলে পরে কি সমস্যা হবে? এটার সমস্যাটাই হচ্ছে সবচেয়ে বড় দিক। এখন দেখুন, এটা কিন্তু সেনেটে বোধহয় পাস হয়েছে 70-29, 70 এবং 29 ভোটে, সো হুইচ ইজ ভেরি গুড। 18 জন রিপাবলিকান সেনেটর ভোট দিয়েছেন, 18 জন রিপাবলিকান সেনেটর। হ্যাঁ, কিন্তু এখন দেখেন এখানে প্রবলেমটা হচ্ছে 3টা জায়গা, 95 বিলিয়ন, তার মধ্যে 60 বিলিয়ন হচ্ছে ইউক্রেন এন্ড তাইওয়ান। I think this really merits, আমি মনে করি দুটোকেই কিন্তু এটা আসলে দেওয়া উচিত। যে কারণ আপনি দেখুন, এখন ন্যাটো নিয়ে যে কথাটাগুলো বলছে যে ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা জানি যে মায়োরকাসের ব্যাপারেও কিন্তু তার ইনফ্লুয়েন্স আছে, সে ক্লিয়ারলিও বলছে যে তাকে রিমুভালের জন্য বলছে যে ট্রাম্প হাউসের সদস্য না হয়েও হাউস চালাচ্ছেন, তিনি স্পিকারের ভূমিকা পালন করছেন। এক্স্যাক্টলি, সে ইনফ্লুয়েন্স করছে, সে মনে করতেছে এগুলো দিয়ে কিন্তু তার ট্রাম্প কার্ড আর কি। এখন দেখুন যে ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে বলা হয় মাইটি নেশন ইন দ্য ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্রকে বলা হয় যে ওয়ার্ল্ড লিডার। It's not just unilaterally because of the যুক্তরাষ্ট্র। ন্যাটো নিয়ে ট্রাম্পের বক্তব্যের অনেক প্রতিক্রিয়া দেশি বিদেশে দেখেছি, একেবারে স্টলটেনবার্গ বক্তব্য দিয়েছেন, নাম্বার 1 অ্যালাই। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হলে তো সেই কাজটাই করবেন, তখন ন্যাটো কি করবে? তো এখন যেটা হচ্ছে, দেখুন মানুষের যেখানে রিজার্ভেশন যেটা আর কি, ইসরায়েলের ব্যাপারটা, এখন দেখুন 29,000-এর মতো মানুষ মেরে ফেলছে, এবং লোকালি এখন ডেমনস্ট্রেশন হচ্ছে, কিন্তু এখানে ইয়াং জেনারেশন কিন্তু দে আর গোয়িং এগেইনস্ট ইট, জেনোসাইড বলা হচ্ছে, দিস ইজ অ্যাবসলিউটলি উই শুড নট ডু ইট। কিন্তু আপনি দেখবেন এট দ্য এন্ড অফ দ্য ডে, আমার মনে হয় যেটা আর কি রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি এইটা পাস হলেও আমি সারপ্রাইজ হব না, যে আমরা বলছি যে এটা যদি আপনার যে সেনেটে হয়ে গেল হাউজে আর কি, এটা হয়তো পাস হয়েও যেতে পারে। তবে আমার শঙ্কা যেটা আর কি, আপনি যে বললেন যে বৃহৎ আকারে আমাদের কি প্রবলেমটা হতে পারে, প্রবলেমটা এইটাই যে ওয়ার্ল্ডে কিন্তু আমাদের লিডারশিপটা আমাদের চিন্তা করতে হবে। ওয়ার্ল্ডের লিডারশিপ নট অনলি দ্যাট, আমাদের নিজের প্রোটেকশন, ন্যাশনাল সিকিউরিটি, ইসরায়েলকে সহযোগিতা করার যেই প্রতিকূলতার মধ্যে পড়েছে আমেরিকা, সেটা থেকে তো বাঁচবে। আমি কিন্তু নজরুল ভাই আগেই বলে দিয়েছি যে বিশেষ করে ইউক্রেন এবং তাইওয়ান তো আক্রান্ত হয় না এখনো।
না, ওয়েল, এটা তো অল কাইন্ডস অফ থ্রেট যেগুলো দেখা যাচ্ছে আর কি। তো ইউক্রেনটা বিশেষ করে আমি মনে করি ফেইলিউর মানে হচ্ছে, এটা হচ্ছে শুধু যে আমেরিকার ফেইলিউর না, এটা কিন্তু অনেকগুলো রাষ্ট্রের, ন্যাটো 31টা দেশ, রাইট, আদার দেন ইউনাইটেড স্টেটস, ছোট ছোট কান্ট্রিগুলো কিন্তু ইউক্রেনকে সহায়তা দিয়ে আমেরিকা কি কোনো সুফল পেয়েছে? আমেরিকা, আমি মনে করি যে আমেরিকার ওয়ার্ল্ড লিডারশিপের মেইন ভিত্তি হচ্ছে ন্যাটো। আপনি যতই বলুন না বলুন, উইদাউট ন্যাটো ইট ইজ ডিফিকাল্ট, এবং এই ন্যাটোকে হারানো আমি মনে করি এটা ওয়ার্ল্ডের পিস এন্ড স্টেবিলিটির জন্য কিন্তু এটা বিরাট একটা, আমি রিস্ক মনে করি, এটা বিরাট একটা থ্রেট। এটা আপনার এটা কিন্তু আসলে যারা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা একটু ভাবে বা পড়াশোনা করছে, যেহেতু আপনি নিরাপত্তার বিষয়টা এনেছেন, হাউস ইন্টেল কমিটির যে চেয়ার টার্নার যেই আশঙ্কার কথা বলেছেন, যেটি হোয়াইট হাউস বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উড়িয়ে দিয়েছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন, এমন কোনো আশঙ্কা কি আছে রাশিয়াকে নিয়ে? Well, if you really step out of from NATO, well, there are a lot of threats. What actually the Turner said, I think আমি যে বারবার বলছি যে ন্যাটোর শক্তি হচ্ছে আমেরিকার শক্তি। ন্যাটো থেকে বের হয়ে আসা মানে নট অনলি ওই দেশগুলোর জন্য আপনার যে নিরাপত্তাহীনতা, অলরেডি দেখেন বাল্টিক স্টেটগুলো, আমি কিছু নেটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা বিষয়টাকে দেখছেন নাকি পুতিনের বাড়তি সুবিধা দেখছেন? আসলে সবকিছু ইন্টারেলিয়া, সবকিছু মিলেই আর কি, যে পুতিন তো তার সুবিধা নিতেই হবে, তো সে তো হিজ এ ডিক্টেটর অটোক্র্যাট। আপনার কারণ ট্রাম্প যা কিছু করেন অনেকটাই পুতিনের স্বার্থে, এমনটাই বলা হয়। এক্স্যাক্টলি, সে যে কথাগুলো এখন বলছে এগুলো কিন্তু ডিসগ্রেসফুল। ইটস নট অনলি ডিসগ্রেসফুল, এটা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য বিরাট একটা থ্রেট। আমেরিকার সিকিউরিটি থ্রেট হওয়া মানে তো গোটা পশ্চিমা দুনিয়া মানে গোটা বিশ্ব, পশ্চিমা দুনিয়ার জন্য। আমরা ওয়েস্টকে কিন্তু আমরা এখন বলছি, কিন্তু আপনি অ্যাবসেন্স অফ ন্যাটো এন্ড ইউনাইটেড স্টেটস, there will be a different configuration. That configuration might be even worse than what we are going through today. জি, মামুন ভাই, আপনার কাছে আসতে চাই। আরও একটি যুদ্ধবিরতি চুক্তির যে তৎপরতা চেষ্টা চলছে, আমেরিকার সিআইএ প্রধান, ইসরায়েলের মোসাদ প্রধান, ওদিকে ইজিপ্ট, আপনার কাতার তো আছেই, এর মধ্যে আবার তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান, উনিও যথেষ্ট তৎপর হয়েছেন, এবং আমরা গত কয়েকদিনে দেখেছি ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই রাফায় যে হামলার পরিকল্পনা করছে, হামলা তো চালাচ্ছেই, আরও বড় পরিসরে যে স্থল হামলা করে একেবারে জনশূন্য করে ফেলতে চাচ্ছে, এইটার বিরুদ্ধে মোটামুটি পশ্চিমা বিশ্বে একটা আওয়াজ উঠেছে। এই বাস্তবতায় একটা চুক্তি করার, জিম্মি মুক্তি, বন্দি মুক্তির চেষ্টা করা হচ্ছে, যদিও ইসরায়েল বা নেতানিয়াহু তার অবস্থান থেকে মোটেও সরে আসছে না। আপনি কি কোনো সম্ভাবনা দেখেন কোনো চুক্তি হওয়ার? Well, it is continuously beside যে কাতার, ইজিপ্টে যেটা এখন এই মুহূর্তে যেটা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে, যে what gradually step by step all the hostages 120 plus left over আছে, এর এগেইনস্টে পুরো ইসরায়েলকে কমপ্লিটলি স্টপ করতে হবে। আর that's really true, like the Israel should not really go after, there is nothing left over in Gaza, এবং সারা পৃথিবী দেখতেছে যে almost 30,000 innocent women, children has been killed। সেখানে আর কিছু মারার আর কিছু নেই এখন, দিস ইজ কমপ্লিটলি জেনোসাইড। এবং সারা পৃথিবী যদি এখন ভয়েস রেজ না করে, এটা স্টপ না করে, দ্য ওয়ার্ল্ড যে অথরিটি আপনি যেটা বলতেছেন যে লিডারশিপ, ইট উড বি কোয়েশ্চেনেবল, এবং সামডে somehow they will pay it. For example, in the United States, আমরা যারা ডেমোক্রেটিক পার্টি করি এবং যারা বাইডেনকে ভোট দিচ্ছি, এবং বাইডেনকে যদি আমরা ভোট উইথড্র করি, দেন ইজ গোইং টু বি প্রবলেম। এবং তখন কিন্তু ডেমোক্রেটিক পার্টি উইল কাম ব্যাক, যেসব আপনার মাইনরিটিরা আছে, তাই না, যে মুসলমানরা আছে, আফ্রিকান আমেরিকান, ল্যাটিনোরা, দের যে হিউজ পার্সেন্টেজ অফ নট অনলি ল্যাটিনো ভোটাররা, আমরা যদি যারা ফলো করি মেইন স্ট্রিমে, এখানকার যে টপ দিয়ালুপা বা অন্যান্য যেসব মিউজিশিয়ানরা আছে, র্যাপ মানে টপ স্টাররা আছে, তারাও কিন্তু দেখতেছে দিস ইজ এ জেনোসাইড হচ্ছে, এবং সেখানে আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি কমপ্লিসিট। তো এখানে মানুষ যখন এডুকেটেড হচ্ছে, এবং এটা ভোটের মাধ্যমে যদি পার্টি থেকে আমরা অ্যাবন্ডন করি বা ওই পার্টির প্রেসিডেন্টকে আমরা ভোট না দিই, দে উইল লার্ন দ্য লেসন। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন, হিয়ার দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং। আমরা জানি যে জার্মানি হ্যাজ এ আনকন্ডিশনাল সাপোর্ট ফর ইসরায়েলি পিপল, বিকজ ইন জার্মানির থেকে কিন্তু সেই যে 1940 সেই হিটলারের সেই জার্মানির ফরেন মিনিস্টারও কিন্তু গতকাল এই রাফা হামলার বিরোধিতা করছেন। জি, কানাডার ফরেন মিনিস্টার, ব্রিটেনের ফরেন মিনিস্টার, সবাই কিন্তু এই রাফা আক্রমণের বিপক্ষে বলছে। They cannot live in the thin air, so all the Western countries are waking up, এবং Cameron বলছে, the other foreign they have to be very strong. I don't know why they're
and 120 people হোস্টেজের জন্য they want to kill another 10,000 people, and there is no other place to go. This is barbaric, genocide taking place in front of our eyes. এবং আমরা জানি যে সারা পৃথিবীর স্পেশালি ইয়াংস্টাররা দেখতেছে যে সেই 1947 থেকে যেখানে জুইশ পপুলেশন was few in numbers, সেখান থেকে তারা এখন the majority, they have 9 million Jewish living in, 6 million Jewish living in the Israel, by removing all the Palestinian people, and those Palestinian people are refugee in Gaza, in Jordan, in Lebanon, in Syria, all those countries. People know this. এগুলো কখনো আমরা জানি যে আমেরিকান মিডিয়াগুলো they are not, কখনোই এটার উপর কোনো ডকুমেন্টারি হয়নি, কখনো ডিটেলস আমাদেরকে এডুকেট করা হয়নি, বাট পিপল আর লার্নিং ইট। দিস ইজ দ্য real innocent people are victim of this. আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আমাদের বম্বিং সাপোর্ট, আমাদের যে এখানে মামুন ভাই, এখানে গতকাল ইউ ফরেন পলিসি চিফ বোরেল বলেছেন যে পশ্চিমা নেতারা বলছেন যে এখানে নিরীহ মানুষকে মারা হচ্ছে, তাহলে তারা সরবরাহ বন্ধ করে না কেন? অস্ত্র সরবরাহ, অর্থ সরবরাহ, সহযোগিতা, সাহায্য, এগুলো বন্ধ না করে এ কথা বলার তো কোনো মানে হয় না যে সেখানে মানুষ মারা যাচ্ছে, হামলা করা ঠিক না। এটা তো একটা কি বলবো, প্রশাসন ছাড়া কিছুই বলা যায় না। আপনি আপনার কথার সঙ্গে কমপ্লিটলি একমত। যেখানে আমরা প্রচুর পয়সা দিচ্ছি আনকন্ডিশনালি, আমরা আর্মস সেখানে C-130 মাধ্যমে পাঠাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং উইদাউট ইভেন অথরাইজেশন ফ্রম দ্য কংগ্রেস, যেটা এখানকার নিয়মে আছে, এবং এখানকার হোয়াইট হাউসের নিয়মেও আছে যে কোনো আর্মস ইউজ করবে যদি এগেনস্ট ইনোসেন্ট সিভিলিয়ানের জন্য ইউজ করা হয়, দে শুড নট সেন্ড দোজ কাইন্ড অফ আর্মস। এবং আমরা নোয়িংলি আমরা এখানে সারা ইরাকে 2 বছরে যে পরিমাণ বম্বিং করিনি, আমরা 3 মাসে তার থেকে বেশি পরিমাণ মোর দ্যান 59,000 টনস অফ বম আমরা সেখানে 20 স্কোয়ার মাইলের ভিতরে ড্রপ করছি। দিস ইজ, পিপুল শুড নো দিস থিং। এবং যখনই পিপুল এগুলো জানতেছে এবং দেখতেছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ গোয়িং ডাউন, এবং তাদের যে আমাদের যে ফরেন সেক্রেটারি ব্লিংকিন সেটা মুসলমানদের সঙ্গে বসতে যাচ্ছে, আমরা জানি বিভিন্ন সিটিতে, এবং মুসলমানরা তাদের সঙ্গে বসতে রিফিউজ করতেছে, বিকজ দিস ইজ এ প্রহসন মানে ইউ আর বম্বিং মাই গ্র্যান্ডমাদার ইন গাজা অ্যান্ড ইউ আর কামিং টু সিট উইথ মি টু কনসোল মি। দ্যাটস লাইক শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। Yeah, this is a hypocrisy. Among a hypocrisy, people are understanding it, but that's not the things. We really need a peace. We need a comprehensive peace. We need a two-state solution. We need to. এটার জন্যই কিন্তু মেইনলি সৌদি আরবে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে চাচ্ছি। ইউ নো হোয়াট, উই ক্যানট কিপ গোয়িং ইয়ার আফটার ইয়ার, এভরি 2 years। তার কারণ সারা পৃথিবী সামনের দিকে যাচ্ছে। পিপুল নিডস টু বি এডুকেটেড। উই নিড টু বি পার্ট অফ দ্য 21st century সিভিলাইজেশন। এখানে আমরা যুদ্ধ বিগ্রহ করে কিন্তু সামনে যেতে পারবে না। আলটিমেটলি কি হবে? ইসরায়েলে এখন 6 মিলিয়ন জুইশ আছে, সেখানে মুসলমানরা আছে 2 মিলিয়ন। দে আর ইনক্রিজিং। ইভেনচুয়ালি ওয়েস্ট ব্যাংকে যদি লোকজন বাড়তে থাকে, গাজাতে তারা ভালো থাকে, ইটস নাথিং রং উইথ দ্যাট। ইভেনচুয়ালি we need to live with them. There is no alternative here. There is no alternative. You have to accept this is reality. এখানে যুদ্ধ, গেরিলা হামলা করে, you're killing innocent people in Israel, and the Israel is coming bombing and destroying the whole city. এটা কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থানের কথা যে আপনি বলছেন, এটা তো এক পক্ষ চাইলে হবে না। ইসরায়েলের আচরণে তো মনে হয় না যে তারা শান্তিপূর্ণ সহাবস্থান চায়। তারা তাদের আগ্রাসন, তাদের আক্রমণ, তাদের সম্প্রসারণ, তাদের অন্যায় সবকিছু তারা বাড়িয়ে চলেছেন, এবং গোটা আরব বিশ্বের সমালোচনা সবসময় হয়ে আছে, এখনও হচ্ছে। প্রত্যেকটা আরব দেশই শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মিনমিন করে হয়তো কথা বলে, মাঝে মধ্যে বলে, তেমন কোনো উদ্যোগ নেয় না, ঐক্য নাই, ইসরায়েলকে ঠেকাতে চায় না। কিন্তু এমন প্রেডিকশনসও তো আছে, ইসরায়েল যদি প্যালেস্টাইন দখল করে ফেলতে পারে, অন্যান্য আরব দেশও দখল করতে পারবে। তাদের যে শক্তি এবং তাদের যে সামর্থ্য আছে, আমেরিকার ব্যাকিং আছে, ফলে ওই ভয়ে আরব রাষ্ট্রগুলো চুপ থাকে কিনা সেই প্রশ্ন কিন্তু ওঠে। You said few points again. So look, if the Israel take over the whole West Bank and Gaza, it's okay. Let them take over. Then Israel is democratic society. এবং যখনই ডেমোক্রেটিক সোসাইটি, ওয়েস্ট ব্যাংকে 2 মিলিয়ন, গাজাতে 2 মিলিয়ন, 4 মিলিয়ন, অলরেডি ইসরায়েলের ভিতরে 2 মিলিয়ন, এখানে 6 মিলিয়ন মুসলমান যখন পার্ট অফ দ্য ইসরায়েলি সোসাইটি, then there is no more Israel, because then according to the Israeli constitution, তারা যেটা চায়, the Jewish democratic society, সেখানে they have 6 million people, they don't have any majority, so they will never ever take over the West Bank, they will never take over the Gaza. They want to keep like this status quo. আর পরের কথা আপনি যেটা বলতেছেন যে yes, they are very powerful, but nobody likes in their neighborhood. You're coming to my neighborhood, nobody like them. So without having a neighbor, good neighbor, you cannot live peacefully there. They also need to understand. At the same time, Israel also need to have a security. তার কারণ আপনি দেখতেছেন
যে পাশে হিজবুল্লাহরা অ্যাটাক করতেছে লেবানন থেকে, পাশে গাজার থেকে অ্যাটাক করে। কিন্তু এই যে নিরাপত্তা হুমকিতে পড়েছে, তার জন্য আপনি হামাস, হিজবুল্লাহ, আপনার হুথি এদেরকে দায়ী করবেন নাকি ইসরায়েলের আচরণকে দায়ী করবেন? Well, look, of course, এখানে কোনো yes or no মানে a or you have to really be realistic. এখানে অবশ্যই ইসরায়েলকে you have to accept it, and Israel also need to change ইসরায়েলের the নিরাপত্তা, nature. ইসরায়েলের আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষার অধিকারের কথা বলেই তো আক্রমণাত্মক সবকিছু করছে তারা। সেটি অনেক বড় আলোচনা, আমরা নিশ্চয়ই পরে আরও করতে পারবো। পরে আমি একটু প্রফেসর মাতবর আপনার কাছে শুনতে চাই, এই যে ইউরোপ আমেরিকার দেখাদেখি যদি বলি, আমেরিকার দেখাদেখি ইউরোপেও একরকমের আওয়াজ উঠছে। তারা এখন একদম শেষ প্রান্তে এসে রাফা আক্রমণের বিরোধিতা করছে, এখন আবার সমঝোতা চুক্তির চেষ্টা করছে। সেটি কি আমেরিকার মতো তারাও এক ধরনের দেখানোর অবস্থায় আছে, নাকি সত্যিকার অর্থে তাদের বোধোদয় হয়েছে? আসলে দেখুন, শেখ আল মামুন কিন্তু চমৎকারভাবে ক্লিয়ারলি কিন্তু এটা কিন্তু উল্লেখ করেছেন। এবং এই যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো, আমরা বলতেছি ন্যাটোর সদস্যগুলো, পার্টিকুলারলি পাওয়ারফুল কান্ট্রিজ গুলো, জার্মানি, ফ্রান্স বা ইউকে, ইটালি, এগুলোর কথা বলছি আর কি। কিন্তু আসলে এদেরও কিন্তু বিশ্বাস করাটা এখন ডেলিভারেবল আমরা দেখছি না। তারা বলে যাচ্ছে কিন্তু কোনো কাজ। মামুন ঠিক তুই বলেছেন যে আপনি তাদেরকে ইন্টেলিজেন্স দেবেন, আপনি তাদেরকে স্টাক ফান্ডিং দেবেন, তাদেরকে আপনি মারার জন্য অস্ত্র দেবেন, হোয়াই দে আর গোইং টু স্টপ। এবং আরেকটা জিনিস দেখেন, আপনার সাউথ আফ্রিকা কেন এগেনস্টে মুভ করছে বেশি বারবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে? অ্যাপার্থিড প্রবলেম কি তারা বুঝছেন? 2 মিলিয়ন যে ইসরায়েলের ভিতর আছে, তারা কিন্তু সব স্ট্যান্ডার্ড সেকেন্ড ক্লাস সিটিজেন। প্রফেসর মাতবর, এই যে সাউথ আফ্রিকার উদাহরণটি দেওয়া হয়, তারা নিজেরা এটার শিকার হয়েছিল বলে তারা বুঝতে পেরে তারা এগিয়ে আসছে। কিন্তু এই ইহুদিরা, মানে আমি বলছি একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তাদের চেয়ে তো বড় ভিকটিম আর কেউ ছিল না। তাদের সেই উপলব্ধি নাই কেন? তারা ঠিক উল্টা কাজটা কেন করছে? তারাই কিন্তু দেখেন 1948 এর পরে যে ইউনিভার্সাল ডিক্লারেশন, তারাই কিন্তু সবার আগে সাইন করেন, অথচ তারাই কিন্তু এটা ভায়োলেট করছেন, কারণ তারাও ভিকটিম। সাউথ আফ্রিকা আসতে যেভাবে তারা যাচ্ছে ঠিক অপোজিটে। মামুন একটা যেটা বললেন যে সিভিলাইজড নেশন, সিভিলাইজড ওয়ার্ল্ডে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এখন যেটা করছে ইসরায়েল, এটা তো মোস্ট আনসিভিলাইজড ওয়েতে করছে। আপনি দেখেন তারা অ্যাপার্থিড তো লোকালি করছে, ওদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন স্ট্যাটাস দিচ্ছে, জেনোসাইড এখন করছে। এখন যেটা সবচেয়ে বেশি করতে চাচ্ছে, যেটা মামুন বলেছেন, যে গাজা পর্যন্ত 2 মিলিয়ন এগুলোকে যদি ওয়াইপ আউট করে দিতে পারে, তাহলে তারা কিন্তু তাদের মেজরিটি রাখতে পারবে। এবং সো 3টা জিনিস, অ্যাপার্থিড, জেনোসাইড, ethnic cleansing, these 3 things they are doing now এখন আপনার প্রশ্ন যেটা আমার কাছে ছিল, যেটা হচ্ছে আসলে ইউরোপীয় কান্ট্রিগুলো যে বলছে, আমি দেখুন বারবার বলে আসছি যে প্রকাশ্যে এবং গোপনে, কোভার্ট এবং ওভার্ট যে পলিসিগুলো আর কি, এই পলিসিগুলো এখন আমাদের কাছে খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র বলে যাচ্ছে কিন্তু ডেলিভারেবল কিছুই করছে না, বরং উল্টো দিয়ে যাচ্ছে। সো ওই যে আপনি বলে জানো যে ঘোড়া দৌড়াচ্ছে, সেগুলো তো আপনার স্টপ হবে না। সে তো রক্তের জন্য সে লোমহর্ষক ঘটনাগুলো ঘটাচ্ছে। তার মানে কথা এবং কাজে মিল না থাকলে পরে এর কোনো সুফল পাওয়া যাবে না। এখন সে তো হি ইজ নট গোইং টু স্টপ। So if United States is not going to stand strongly with his allies, NATO, with our allies, নিশ্চয় না হলে আমার মনে সমস্যার সমাধান হবে না। একদম ঠিক কথা। অনেক ধন্যবাদ প্রফেসর গোলাম মাতবর, অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান বিশ্লেষণ করার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের মতো। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।